মাসে মাত্র 15,000 টাকা বেতনের এক সাধারণ ব্যাংক ক্লার্ক, অথচ তার পায়ের কাছে লুটিয়ে পড়ল আন্ডারওয়ার্ল্ডের সম্রাট বাঘা। স্ত্রী যাকে ড্রাইভারের চেয়েও নিচু মনে করে, সেই আবির চৌধুরীর আসল পরিচয় জানলে আপনার রক্ত হিম হয়ে যাবে। কে এই আবির চৌধুরী? এই প্রশ্নের উত্তর হয়তো খোদ আবিরও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দিতে চায় না। তার অতীত যেন এক গভীর কুয়াশায় ঢাকা মহাসমুদ্র, যার তীরে দাঁড়িয়ে ঢেউ গুনতে গেলে হারিয়ে যাওয়ার ভয় থাকে। তার গভীর কালো চোখ দুটোর দিকে তাকালে মনে হয় সেখানে হাজার বছরের ক্লান্তি আর এক অজানা আগ্নেয়গিরি সুপ্ত অবস্থায় আছে। আসল রহস্য জানতে হলে শেষ পর্যন্ত সাথে থাকুন। বর্তমানে আবির চৌধুরী শুধুই একজন অবহেলিত স্বামী। শ্বশুরবাড়িতে তার অবস্থান অনেকটা বাড়ির পোষা বিড়ালের চেয়েও নিচে। শাশুড়ি মিসেস সেন তাকে সরাসরি আমাদের গলার কাঁটা বলে ডাকেন, আর স্ত্রী তানিয়া, সে আবিরকে ঘৃণা করে না, বরং করুণা মিশ্রিত অবজ্ঞা করে, যা ঘৃণার চেয়েও বেশি অপমানজনক। তানিয়া সেন শহরের নামী ব্যবসায়ী মিস্টার সেনের একমাত্র মেয়ে, রূপবতী, শিক্ষিতা এবং প্রচণ্ড অহংকারী। বাবার চাপে পড়ে আবিরের মতো এক সাধারণ ছেলেকে বিয়ে করতে বাধ্য হয়েছিল সে। সেই ক্ষোভ সে প্রতিদিন একটু একটু করে উগরে দেয় আবিরের ওপর। আবির সব সয়ে যায়, তার মুখে সব সময় লেগে থাকে এক রহস্যময় শান্ত হাসি, যেন এই অপমানগুলো তার কাছে ধূলিকণার মতো তুচ্ছ। সেদিন বিকেলে যখন তানিয়া তৈরি হচ্ছিল, আবির মুগ্ধ হয়ে তাকিয়েছিল তার দিকে। তানিয়া একটা দামি হীরের নেকলেস পরতে পরতে আয়নার ভেতর দিয়ে আবিরকে দেখল। কি দেখছো এমন করে? হাঁ করে তাকিয়ে থাকলে আমার স্ট্যাটাস বাড়বে না? তানিয়া ঝাড় দিয়ে উঠল। শোনো, আজ আমার কলেজ লাইফের ফ্রেন্ডদের রিউনিয়ন, দ্য গ্র্যান্ড প্যালেসে পার্টি। তুমি গাড়িটা ড্রাইভ করে নিয়ে যাবে, ড্রাইভার আজ ছুটিতে। আবির শান্ত গলায় বলল, ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি। তানিয়া বাঁকা হেসে বলল, তৈরি হবে মানে? ওই পুরনো চেক শার্ট আর তালি দেওয়া প্যান্ট পরে? শোনো আবির, ওখানে আমার সব হাই প্রোফাইল বন্ধুরা আসবে। দয়া করে আমার পাশে দাঁড়িয়ে ভেটকি মাছের মতো হাসবে না। তুমি শুধু ড্রপ করবে আর গাড়ি পার্কিংয়ে অপেক্ষা করবে। ড্রাইভারদের জন্য ওখানে খাবার ব্যবস্থা থাকে, খেয়ে নিও। আবিরের বুকের ভেতরটা একবার কেঁপে উঠল, কিন্তু সে প্রকাশ করল না, শুধু বলল, আচ্ছা। গাড়ি যখন দ্য গ্র্যান্ড প্যালেসের ঝকঝকে পড়ছে গিয়ে থামলো, তখন সন্ধ্যা নেমেছে। তানিয়া গাড়ি থেকে নামতেই হোটেলের আলোয় তাকে পরীর মতো লাগছিল। আবির গাড়ি পার্ক করে লবিতে এসে দাঁড়ালো। তানিয়ার কড়া নির্দেশ ছিল ভেতরে না ঢোকার, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ায় গার্ডরা আবিরকে লবির এক কোনায় দাঁড়ানোর অনুমতি দেয়। তানিয়া তখন বন্ধুদের জটলায়, সোমা, বিক্রম, রাহুল আর সমীর, শহরের বখাটে ধনী সন্তানদের দল। মদের গ্লাস হাতে তারা হাসাহাসি করছিল। হঠাৎ সোমার চোখ গেল লবির কোনায় দাঁড়ানো আবিরের দিকে। ভেজা চুলে, সাধারণ পোশাকে আবিরকে বেমানান লাগছিল এই রাজকীয় পরিবেশে। ওমা, তানিয়া, ওই লোকটা কে রে? তোর দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? স্টকার নাকি? সোমা ফিসফিস করে বলল। তানিয়া অপ্রস্তুত হয়ে পড়ল, কিন্তু আবির ততক্ষণে এগিয়ে এসেছে। হয়তো বৃষ্টির ঝাড় থেকে বাঁচতেই সে একটু ভেতরে এসেছিল, কিন্তু সোজা তানিয়ার সামনে পড়ে গেল। ম্যাম, চাবিটা কি আপনার কাছে রাখবো? আবির বিনীতভাবে জানতে চাইল। সমীর গ্লাসে চুমুক দিয়ে বলল, ম্যাম, তানিয়া তোর নতুন ড্রাইভার নাকি? বেশ হ্যান্ডসাম তো। তানিয়া কিছু বলার আগেই আবির শান্ত স্বরে বলল, আমি আবির, তানিয়ার স্বামী। মুহূর্তের স্তব্ধতা, তারপরই বিক্রম অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসির দমকে তার হাতের পানিও ছলকে পড়ল। হোয়াট? স্বামী? তানিয়া, ইউ আর জোকিং রাইট? এই লো ক্লাস লোকটা তো স্বামী? রাহুল আবিরের আপাদমস্তক স্ক্যান করে বলল। তা মিস্টার আবির, আপনি করেনটা কি? মানে তানিয়ার লিপস্টিকের খরচ চালানোর ক্ষমতা আছে তো? আবিরের চোয়াল সামান্য শক্ত হলো, কিন্তু কণ্ঠস্বর শান্তই রইল। আমি একটা প্রাইভেট ব্যাংকে সিনিয়র ক্লার্ক, বেতন 15,000 টাকা। 15,000 টাকা? সমীর যেন হার্ট অ্যাটাক করবে। ও গড, আমার কুকুরের মাসিক খাবার খরচই তো 15,000 টাকা। তুই এই 15,000 টাকায় সংসার করিস? বিক্রম পকেট থেকে মানি ব্যাগ বের করে 500 টাকার একটা নোট আবিরের শার্টের পকেটে গুঁজে দিল। রাখ ভাই, টিপস, আজ রাতে ভালো কিছু কিনে খাস। তানিয়ার স্বামী হিসাবে তোকে এইটুকু চ্যারিটি দেওয়াই যায়। তানিয়া লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল। সে রাগে ফুসফুসতে বলল, আবির, তুমি এখান থেকে যাও। কেন আমাকে সবার সামনে ছোট করছো? আবির নোটটা আলতো করে টেবিলের উপর রাখলো। তার চোখে তখন এক অদ্ভুত এক দীপ্তি। সে ধীর গলায় বলল, ধন্যবাদ বিক্রম সাহেব, তবে যার নিজের উপার্জনের টাকা নেই, বাবার টাকায় যে ফুর্তি করে, তার দান গ্রহণ করা আমার নীতির বিরুদ্ধে। বিক্রমের মুখটা অপমানে লাল হয়ে গেল। সে তেড়ে আসতে যাচ্ছিল, ঠিক তখনই বারের দিক থেকে একটা হট্টগোল শোনা গেল। দামি স্যুট পরা এক মাঝবয়সী লোক টলটল করে তানিয়ার দিকে এগিয়ে এলো। লোকটার নাম রনি, শহরের কুখ্যাত মাফিয়া বাঘা ভাইয়ের ছোট ভাই। নেশার ঘোরে তার চোখ লাল। কি রূপ গো তোমার, যেন স্বর্গের অপ্সরা। রনি নোংরা হাসি দিয়ে তানিয়ার হাতটা খপ করে ধরে ফেলল। চলো সুন্দরী, আমার সাথে এক পেক খাবে চলো। তানিয়া ভয়ে এবং ঘৃণায় ছিটকে সরে গেল। হাত ছাড়ুন, অভদ্র কোথাকার! সাহস কি করে হয় আমার গায়ে হাত দেবার? রনি দাঁত বের করে হাসলো। সাহস? আরে জানো আমি কে? আমি যা চাই তাই পাই, এসো বলছি। বলে সে জোর করে তানিয়াকে টান দিল। চটাস! পুরো হলঘর স্তব্ধ হয়ে গেল। তানিয়া সপাটের এক চড় বসিয়ে দিয়েছে রনির গালে। রনি নিজের গালে হাত দিয়ে কিছুক্ষণ থমকে রইল। তার নেশা যেন এক চড়ে উবে গেল। চোখ দিয়ে তখন আগুনের হলকা বেরোচ্ছে। তুই আমার গায়ে হাত তুললি? মাগুর মাছের এত বড় কলিজা! রনি পাশের টেবিল থেকে একটা কাঁচের বোতল তুলে ভেঙে ফেলল। ভাঙা বোতলের সুচালো অংশটা তানিয়ার মুখের দিকে তাক করে সে চিৎকার করে উঠল, আজ তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। তানিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল। মৃত্যু নিশ্চিত জেনে সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। কিন্তু আঘাতটা এলো না। চোখ খুলে তানিয়া দেখলো এক অবিশ্বাস্য দৃশ্য। রনির হাতটা মাঝপথে আটকে আছে। একটা বজ্রকঠিন হাত রনির কবজি এমনভাবে চেপে ধরেছে যে রনির হাত থেকে ভাঙা বোতলটা খসে পড়ে গেল। সেই হাতটা আবিরের। আবিরের চোখ এখন আর শান্ত নেই, সেখানে এখন প্রলয়ঙ্করী ঝড়ের আভাস। সে রনির দিকে তাকিয়ে নিচু গলায় বলল, নারীর গায়ে হাত তোলা কাপুরুষের কাজ, আর যে নারী আমার স্ত্রী তার দিকে চোখ তুলে তাকালে সেই চোখ আমি উপড়ে ফেলি। বিক্রম আর রাহুল এই সুযোগটা কাজে লাগালো। তারা ভাবলো এখন হিরো সাজার সেরা সময়। আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে বিক্রম বলল, আরে শর্ত আবির, এসব তোর কাজ না। ওই মাতাল, জানিস আমরা কে? বিক্রম কারাটে ব্ল্যাক বেল্ট। সে আর রাহুল মিলে রনিকে বেধড়ক পেটাতে শুরু করলো। রনি একা
আর এরা তিনজন মার খেয়ে রনি মাটিতে পড়ে গেল। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু তার চোখে ভয়ের বদলে ছিল এক পিশাচের হাসি। সে পকেট থেকে ফোন বের করে শুধু একটা কথাই বলল, দাদা, গ্র্যান্ড প্যালেস আমাকে মেরে শেষ করে দিল। মিনিট 10-এর মধ্যেই হোটেলের সামনের রাস্তায় গাড়ির টায়ার ব্রেক কষার কর্কশ শব্দ শোনা গেল। কালো রঙের 5টা স্করপিও থেকে হুড়মুড় করে নামলো প্রায় জনা 50 লোক। সবার হাতে রামদা, হকি স্টিক আর রিভলভার। তাদের মাঝখান দিয়ে যে লোকটা হেঁটে আসছিল তাকে দেখে হোটেলের সিকিউরিটি গার্ডরা ভয়ে যে যার মতো পালিয়ে গেল। 6.5 ফুট লম্বা, গায়ের রং তামাটে, গলায় মোটা সোনার চেন আর চোখে সানগ্লাস। শহরের আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত সম্রাট বাঘা, যার নাম শুনলে পুলিশ কমিশনারও 3 বার ঢোক গেলে। বাঘা লবিতে ঢুকেই গর্জন করে উঠল, কে, কার এত বড় স্পর্ধা আমার ভাইয়ের গায়ে হাত দেয়? রনি হামাগুড়ি দিয়ে বাঘার পায়ের কাছে গেল। আঙুল তুলে বিক্রম, রাহুল আর তানিয়াকে দেখালো, দাদা, ওই যে ওরা, আর ওই মেয়েটা আমাকে চড় মেরেছে। বাঘা বিক্রমের দিকে তাকালো। বাঘার ইশারায় তার চেলারা বিক্রম, রাহুল আর সমীরকে ঘিরে ধরল। শুরু হলো এক একপাক্ষিক মার। যে বিক্রম একটু আগে আবিরকে টিপস দিচ্ছিল, সে এখন বাঘার পায়ে ধরে কাঁদছে। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন, আমার বাবা এমপি, আপনাকে টাকা দেবো। বাঘা এক লাথিতে বিক্রমকে ছিটকে ফেলে দিল। টাকা? আমি তোদের হাড়গোড় চিবিয়ে খাবো আজ। এরপর বাঘা তানিয়ার দিকে ফিরল। তার হাতে একটা খোলা রামদা, চকচক করছে ধারালো অস্ত্রটা। তানিয়া ভয়ে সোমাকে জড়িয়ে ধরে কাঁপছে। বাঘা তানিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, খুব হাত নিষ্পিস করে না? আজ তোর এই হাত দুটো কেটে আমি আমার কুকুরের গলায় ঝুলিয়ে দেবো। তানিয়া ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হলো। বাঘা অস্ত্র উঁচিয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে আবির, যে এতক্ষণ একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছিল, সে ধীর পায়ে সামনে এলো। তার হাতে জ্বলন্ত লাইটারটা টিক করে শব্দ করে বন্ধ হলো। শব্দটা খুব ছোট, কিন্তু পিনপতন নীরবতায় সেটা গুলির মতো শোনালো। বাঘা, অস্ত্রটা নামিয়ে রাখ। কথাটা খুব শান্ত, কিন্তু তাতে আদেশের সুর ছিল স্পষ্ট। বাঘা থমকে গেল। কে তাকে নাম ধরে ডাকার সাহস পায়, তাও আবার হুকুমের সুরে? বাঘার রাগে লাল হয়ে পেছনে ফিরল। কোন শালার মরণ কাছে এসেছে রে? কিন্তু আবিরের মুখের দিকে তাকাতেই বাঘার কথা গলার কাছে আটকে গেল। বাঘার চোখগুলো ছানাবড়া হয়ে গেল। তার হাত কাঁপতে শুরু করলো। রামদাটা মেঝেতে ঠং করে পড়ে গেল। বাঘার মনে পড়ে গেল 5 বছর আগের সেই বিভীষিকাময় রাতের কথা। আন্ডারওয়ার্ল্ডের এক গোপন মিটিংয়ে সে এই চোখ জোড়া দেখেছিল। তখন এই লোকটার নাম ছিল শ্যাডো, যাকে আন্তর্জাতিক মাফিয়ারাও জমের মতো ভয় পেত। এই লোকটা একাই একটা সাম্রাজ্য ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। আবির ধীরে ধীরে বাঘার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে যেন ভূমিকম্প হচ্ছে। আবির ঠিক বাঘার সামনে এসে দাঁড়ালো। বাঘা তখন ঘামছে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরেও তার কপাল বেয়ে ঘাম ঝরছে। আবির নিচু গলায় বলল, তোর সাহস তো কম না বাঘা, আমার স্ত্রীর দিকে অস্ত্র তাক করিস। বাঘা তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। তার দলবল অবাক হয়ে দেখছে তাদের বস, যাকে কেউ কোনোদিন মাথা নতে দেখেনি, সে এই সাধারণ লোকটার সামনে কাঁপছে। স্যার, বস, আপনি এখানে? বাঘার গলা দিয়ে স্বর বের হচ্ছে না। আমি চিনতে পারিনি স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমি জানতাম না ম্যাম আপনার। আবির বাঘার কাঁধে হাত রাখলো। বাঘা শিউরে উঠল। আবির বলল, তুই আজ যা করেছিস তার জন্য তোকে আমি এখানেই পুঁতে ফেলতে পারতাম, কিন্তু আমি এখন সাধারণ জীবনযাপন করছি। রক্তের দাগ আমি মুছে ফেলেছি। আমাকে বাধ্য করিস না আবার পুরনো রূপে ফিরতে। বাঘার হাত জোর করে বলল, না স্যার, না, আমি ভুল করেছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আর এই হোটেলের কেউ যদি আপনার দিকে চোখ তুলে তাকায়, আমি তাদের চোখ উপড়ে নেব। তারপর বাঘা রনিকে ইশারা করলো, এই শুয়োরটাকে গাড়িতে তোল, আর তোমরা সবাই স্যারের কাছে ক্ষমা চাও, এক্ষুনি। 50 জন গুন্ডা একসাথে আবিরের সামনে মাথা নত করলো। সরি স্যার। তাদের সমস্বরে বলা কথাগুলো পুরো হোটেল কাঁপিয়ে দিল। যাওয়ার আগে বাঘা তানিয়ার পায়ের কাছে গিয়ে বলল, ম্যাম, আমাকে মাফ করবেন, আমি জানলে নিজের হাত কেটে ফেলতাম, তবুও আপনাকে ভয় দেখাতাম না। বাঘা তার দলবল নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। হোটেল লবিতে এখন মৃত্যুর মতো নীরবতা। বিক্রম, রাহুল আর সমীর, যাদের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে, তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আবিরের দিকে। তারা বিশ্বাস করতে পারছে না যে লোকটাকে তারা ড্রাইভার আর ভিখারি বলে অপমান করছিল, স্বয়ং শহরের ত্রাস বাঘা তাকে বস বলে পা ধরে ক্ষমা চাইল। তানিয়া আবিরের দিকে তাকালো। তার চোখে আজ আর কোনো অবজ্ঞা নেই, আছে এক রাশ বিস্ময় আর ভয়। তার স্বামী আসলে কে? এই শান্তশিষ্ট ব্যাংক ক্লার্কের মুখোশের আড়ালে কে লুকিয়ে আছে? আবির পকেটে হাত দিয়ে তানিয়ার দিকে তাকালো। তার মুখে সেই চিরচেনা ম্লান হাসি। চলো তানিয়া, রাত অনেক হয়েছে, কাল আমার অফিস আছে। তানিয়া মন্ত্রমুগ্ধের মতো আবিরের পিছু পিছু হাঁটা ধরলো। তানিয়ার মনে এখন হাজারো প্রশ্নের ঘূর্ণিপাক। কেন বাঘার মতো কুখ্যাত ডন আবিরের পায়ে পড়ল? কেন